তোমরা যারা ক্যালকাটা ইউনিভার্সিটির আন্ডারে সেকেন্ড সেমিস্টারের ছাত্রছাত্রী আছো এবং তোমাদের রাষ্ট্রবিজ্ঞান সাবজেক্টটা মাইনর সাবজেক্ট হিসাবে আছে, তোমাদের জন্য আজকে ক্লাস খুবই গুরুত্বপূর্ণ। আজকে ক্লাসে তোমাদের মডিউল 2 থেকে 3টি গুরুত্বপূর্ণ 5 নম্বরের মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্নের উত্তর নিয়ে আলোচনা করব। আজকে ক্লাসের প্রথম প্রশ্ন থাকছে রাজ্য বিধানসভার গঠন আলোচনা করো। প্রথমেই ভূমিকা। ভারতের সংবিধানের 170 নম্বর ধারা অনুযায়ী প্রতিটি অঙ্গরাজ্যে একটি করে বিধানসভা বা নিম্নকক্ষ থাকে, আর এটি মূলত রাজ্যের জনগণের দ্বারা প্রত্যক্ষভাবে নির্বাচিত প্রতিনিধিদের নিয়ে গঠিত এবং রাজ্য স্তরে আইন প্রণয়নের মূল ভূমিকা পালন করে। এবার বিধানসভার গঠন কাঠামো, সেই পোর্শনটা বোঝো। বিধানসভার সদস্য সংখ্যা রাজ্যের জনসংখ্যার ওপর ভিত্তি করে নির্ধারিত হয়। সংবিধান অনুযায়ী একটি বিধানসভার সর্বাধিক সদস্য সংখ্যা হতে পারে 500 জন এবং সর্বনিম্ন 60 জন। তবে সিকিম, মিজোরাম, গোয়ার মতো ছোট রাজ্যগুলির ক্ষেত্রে ব্যতিক্রম হিসাবে এর সংখ্যা 60-এর কম, আর সদস্যরা সর্বজনীন প্রাপ্তবয়স্কের ভোটাধিকারের ভিত্তিতে প্রত্যক্ষভাবে নির্বাচিত হন। নির্বাচনের সুবিধার্থে রাজ্যের ভৌগোলিক এলাকাকে একক সদস্য বিশিষ্ট নির্বাচনী ক্ষেত্রে ভাগ করে ভোট গ্রহণ করা হয়। সংবিধানে তফসিলি জাতি ও উপজাতিদের জন্য জনসংখ্যার অনুপাতে আসন সংরক্ষণের বিশেষ ব্যবস্থা রয়েছে। বিধানসভার সাধারণ কার্যকাল 5 বছর, তবে জরুরি অবস্থার সময় পার্লামেন্ট আইন করে এই মেয়াদ 1 বছর পর্যন্ত বাড়াতে পারে। অন্যদিকে রাজ্যপাল চাইলে 5 বছর পূর্ণ হওয়ার আগেই বিধানসভা ভেঙে দিতে পারে। বিধানসভার কাজ সুশৃঙ্খলভাবে পরিচালনার জন্য নির্বাচিত সদস্যদের মধ্যে থেকে একজন স্পিকার এবং একজন ডেপুটি স্পিকার নির্বাচিত হন। এবার উপসংহার দিয়ে প্রশ্নের উত্তর শেষ করতে হবে। দ্বিতীয় প্রশ্ন আজকে ক্লাসের প্রশ্নটা কি? প্রশ্নটা হচ্ছে যে সুপ্রিম কোর্টের পরামর্শদান এলাকা সম্পর্কে টিকা লেখো। ভারতের সুপ্রিম কোর্ট কেবল দেশের সর্বোচ্চ আপিল আদালত বা সংবিধানের রক্ষক নয়, এটি রাষ্ট্রপতির আইনি পরামর্শদাতা হিসাবেও কাজ করে। সুপ্রিম কোর্টের এই বিশেষ সাংবিধানিক ক্ষমতাটি পরামর্শদান এলাকা নামে পরিচিত। এবারে পরামর্শদান এলাকার পরিধি ও প্রকৃতি। সংবিধানের 143-এর 1 নম্বর ধারা অনুযায়ী রাষ্ট্রপতি যদি মনে করে যে আইন বা তথ্য সংক্রান্ত কোনো এমন গুরুত্বপূর্ণ প্রশ্ন দেখা দিয়েছে যা ব্যাপক জনস্বার্থের সাথে জড়িত, তবে সেই বিষয়ে সুপ্রিম কোর্টের মতামত চাইতে পারেন। এক্ষেত্রে সুপ্রিম কোর্ট বিষয়টি বিবেচনা করে রাষ্ট্রপতিকে পরামর্শ দিতে পারে, তবে পরামর্শ দিতে তারা বাধ্য নয়। আদালত চাইলে মতামত প্রদানে অস্বীকৃতি জানাতে পারে। অন্যদিকে 143-এর 2 ধারা অনুযায়ী সংবিধান চালু হওয়ার আগে সম্পাদিত কোনো চুক্তি বা সন্ধি সংক্রান্ত কোনো বিরোধ দেখা দিলে রাষ্ট্রপতি তা সুপ্রিম কোর্টের কাছে পাঠাতে পারে এবং এক্ষেত্রে সুপ্রিম কোর্টও মতামত দিতে বাধ্য থাকে। তবে সবচেয়ে তাৎপর্যপূর্ণ বিষয় হলো সুপ্রিম কোর্টের দেওয়া কোনো পরামর্শ রাষ্ট্রপতির কাছে বাধ্যতামূলক নয়। তিনি চাইলে সেই পরামর্শ গ্রহণ করতে পারেন, আবার প্রয়োজনে তা অগ্রাহ্য করতে পারেন। এটি কোনো আইনি রায় বা সিদ্ধান্ত নয়, বরং একটি সুচিন্তিত মতামত মাত্র। এবার উপসংহার দিয়ে তোমাদের প্রশ্নের উত্তর শেষ করতে হবে। এবং আজকে ক্লাসের শেষ প্রশ্ন হচ্ছে সংসদে অর্থ বিল পাসের পদ্ধতি আলোচনা করো। এই প্রশ্নের উত্তর নিয়ে আলোচনা করব। তার আগে একটা বিষয় তোমাদের বলার আছে, তোমাদের জন্য অনলাইন কোচিং ক্লাস চলছে। তোমরা যদি কেউ পেইড ব্যাচে অ্যাডমিশন নিতে ইচ্ছুক থাকো বা আমাদের থেকে স্টাডি মেটেরিয়াল অর্থাৎ PDF নোটস কিনতে চাও, তাহলে তোমরা স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করতে পারো। এবার এখানে দেখো কি বলা হচ্ছে। এখানে বলা হচ্ছে প্রথমেই হচ্ছে ভূমিকা। ভারতীয় সংবিধানে অর্থ বিল পাসের ক্ষেত্রে একটি বিশেষ পদ্ধতি অনুসরণ করা হয়, যা সাধারণ বিল পাসের পদ্ধতি থেকে অনেকটাই আলাদা। সংবিধানের 109 এবং 110 ধারায় এই অর্থ বিল পাসের প্রক্রিয়াটি বিস্তারিত আলোচনা করা হয়েছে। অর্থ বিল পাসের প্রক্রিয়া কি বলা হচ্ছে দেখো। অর্থ বিল উত্থাপনের প্রথম এবং প্রধান শর্ত হলো এটি কেবলমাত্র লোকসভায় পেশ করা যায়, রাজ্যসভায় এই বিল উত্থাপন সম্ভব নয়। বিলটি পেশ করার পূর্বে রাষ্ট্রপতির পূর্ব অনুমতি নেওয়া বাধ্যতামূলক। কোনো বিল
কোনো বিল অর্থ বিল কিনা সে বিষয়ে সংশয় দেখা দিলে লোকসভার স্পিকারের সিদ্ধান্তই চূড়ান্ত বলে গণ্য হয়। লোকসভা বিলটি সাধারণ সংখ্যাগরিষ্ঠতায় পাস হওয়ার পর তা রাজ্যসভায় পাঠানো হয়। রাজ্যসভার কাছে অর্থ বিলের ক্ষেত্রে ক্ষমতা অত্যন্ত সীমিত। রাজ্যসভাকে বিলটি হাতে পাওয়ার 14 দিনের মধ্যে তাদের মতামত ও সুপারিশ সহ তা লোকসভায় ফেরত পাঠাতে হয়। লোকসভা রাজ্যসভায় সেই সুপারিশ গ্রহণ করতেও পারে, আবার সম্পূর্ণ বাতিল করতেও পারে। যদি রাজ্যসভা 14 দিনের মধ্যে বিল ফেরত না পাঠায় তবে ওই মেয়াদ শেষ হওয়ায় শেষে উভয় কক্ষে বিলটি পাস হয়েছে বলে ধরে নেওয়া হয়। এরপর বিলটি রাষ্ট্রপতির চূড়ান্ত সম্মতির জন্য পাঠানো হয়। যেহেতু অর্থ বিল রাষ্ট্রপতির পূর্ব অনুমতিতেই উত্থাপিত হয়, তাই এই বিলে সম্মতি দিতে বাধ্য থাকেন এবং তা পুনর্বিবেচনার জন্য ফেরত পাঠাতে পারেন না। এবার উপসংহার দেখতে পাচ্ছ, উপসংহার দিয়ে প্রশ্নের উত্তর শেষ করতে হবে।